ওই যে আমার এক ভাবির পোলা বলেছিল এমপি হওয়ার আগে, এমপি হওয়ার আগে বলেছিল গ্রামের মধ্যে সবচেয়ে গরিব বাড়িটা আমাদের, আর যেই না নেতা হয়ে গেছে তখন 200 গাড়ি নিয়ে যায়। সবচেয়ে গ্রামের মধ্যে গরিব বাড়ি আমাদের ছিল না, এখানে কারোরই ছিল না, বুঝতে পারছেন? তাই আমাদের সাথে কথা বলতে আসলে সুদূর বুদুর একটু কম করে বলেন। আপনাদের আমরা চিনি, আমরা রাজপথে আন্দোলন করার লোক, আর একজন সারা জীবন সাংবাদিকতা করার লোক, আর একজন শিক্ষক এবং কবি, মানে প্রতিবাদী মানুষ আমরা, আমাদের সাথে সুদূর বুদুর করেন না। আমরা ওই শুক্র 8 দিনের রাজনীতিবিদ না, আর 36 দিনের মহান নেতা না, আমরা তিলে তিলে রাজপথে গড়ে ওঠা। বয়স যখন হাফ প্যান্ট ছেড়ে কেবল ফুল প্যান্ট পরার বয়স হয় নাই, তখন থেকে ভাই রাজনীতি করি, বুঝতে পারছেন? যখন নেতা কি বুঝি না, যখন ইউনিয়ন নেতা হওয়ার জন্য আপনারা ফাল পারেন, তখন বড় বড় নেতার পাশে গিয়ে দাঁড়ানো সৌভাগ্য আর দুর্ভাগ্য যেটা বলেন আমাদের হয়েছিল। আমরা যদি চামচামি করতাম ঢাকা শহর, বনানী, গুলশান, উত্তরানা, গুলশান, বনানী, ধানমন্ডিতে আর কিছু না থাকলেও 2-4টা করে ফ্ল্যাট থাকতো। তাই আমগরে ভাই এগুলো শিখায়েন না আমাদের কি করতে হবে কি করতে হবে না, আমরা জানিয়া বুঝিয়া গরল পান করিয়াছি, বিষ পান করিয়াছি। তাই এইবার আসি, আরেকজন বলেছেন নাস্তিকের বক্তব্য শোনার জন্য আসুন। জি 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 তুমি ভাই নাস্তিকের বক্তব্য তোমার কে শুনতে বলছে? তুমি ভাই চামড়া নাই পীরের বয়ান শুনো, তুমি ভাই হেফাজতের মৌলবী 501-এর বয়ান শুনো, তোমাকে না করেছে কে? তুমি ওই যে মৌলবী রাজ্জাক আহলে খবিশ, যে পাপের গুচ্ছতাতে পয়দা হয়েছে, তার বয়ান শুনো, তোমাকে না করছে কে? এখানে আসতে বলেছে কে তোমাকে? আমরা কি তোমাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছি? নাকি আমাদের ওই যে কাশেম চাচার ভাতিজা তোমার ইনভাইটেশন পাঠিয়েছিল? নাকি কবি বর তোমার জন্য কবিতা লিখেছিল, এসো এসো হে জামাতি বট, এসো এসো হে গুপ্ত, আমাদের বয়ান শোনো? নাকি আমি তোমার মায়ের কাছে চিঠি লিখেছিলাম যে আমার হাইতা পোলাকে আসতে বলো আমার বয়ান শুনতে? আমরা তো তা তো বলি নাই। আমি নিরপেক্ষ না, আমি এই দেশের মুক্তিযুদ্ধের পক্ষে, আমার অবশ্যই একটা পক্ষ আছে এবং সুস্পষ্ট। জীবনে কোনোদিন যদি ইলেকশন করার দুর্ভাগ্য বা সৌভাগ্য হয়, স্পষ্ট বলে দেব, কোনো স্বাধীনতা বিরোধী যেন আমি শেখ ফরিদে ভোট না দেয়, আমি তার কাছে যাইতেও যাবো না। স্পষ্ট কথা, আগে এবার আসি দুর্ভিক্ষের কথা। একজন বলেছেন যে কেউ বলতেছে না দুর্ভিক্ষ, আপনারা কেন এই আলোচনা করেন? এইভাবে তিনি একটু ভদ্র ভাষায় বলেছেন, আমরা তাকে তাহলে একটু ভদ্র ভাষায় বলি যে আমরা বলি নাই দুর্ভিক্ষের কথা, কারণ তিনি যে জায়গায় আছেন, ওনারা দুইজন, তাদের দুর্ভিক্ষে 100 বছর 500 বছরও পাবে না, আর আমিও যেখানে আছি এখানেও দুর্ভিক্ষে পাবে না আমাদের। ভাই আমরা আপনাদের নিয়ে চিন্তিত, এবং আপনি যারা এখানে কমেন্টস করছেন তাদের নিয়ে চিন্তিত, আমাদের আত্মীয় স্বজন নিয়ে চিন্তিত, এবং যে গুপ্ত আছে তাদের নিয়েও চিন্তিত, কারণ এরা সদগা খায় চলে লিল্লা করে, তাদের নিয়েও চিন্তিত। কারণ নিজের পেটে যদি ভাত না যায়, মৌলবীদের কে দিবে ভাই খাবার? কে দাওয়াত দিবে? মৌলবীদের হেলিকপ্টারে নিয়ে বেহেশতের কথা যতই সিকরি করেন, পেটে যদি ভাত না থাকে, যতই বেহেশতের বয়ান দেন, কেউ টিকিট কিনতে যাবে না। আমরা দেখেছি 40 বছর আগে কিন্তু বাংলাদেশের মানুষ মৌলবীদের 2000-1000 টাকা দিত। কারণ কি? কারণ তখন মধ্যপ্রাচ্যে যায় কামলা দেওয়ার সুযোগ ছিল না। আমি দুঃখিত, কামলা আমি নিজেও কাজ করে খাই। আর একটা হইলো যে যারা এই যে ওহাবিজম 70 সালের পরে এই মধ্যপ্রাচ্যের টাকা বাংলাদেশে না আসলে, এই ভারত, বাংলাদেশ, পাকিস্তানে না আসলে মুসলমানদের চর্বি এত চকচকা হইতো না। তো এই জন্য বলি ওগুলো বন্ধ হয়ে যাবে। কারণ হইলো বাংলাদেশের বিশেষজ্ঞরা বলতেছেন তেল, যেটা আমাদের কবিবার বললেন যে এখানে তেল শূন্য হয়ে যেতে পারে। কি অবশ্য মুখের তেল কমবে না, সংসদের তেল কমবে না, ওটা আমরা জানি, ওয়াজেও তেল কমবে না। কিন্তু ভাই পেটে যদি ভাত না থাকে, যেমন পেটে মায়ের আঁচল আর বউয়ের চোখ, কোনটা প্রেমিকার চোখ, কোনটাই ভালো লাগে না, আর শ্বশুর বাড়িতে যাইতেই পারবেন না। তো তেল যদি না থাকে, আপনার মোবাইল কিতে চালাবেন? বট বাহিনী, গুপ্ত বাহিনী কিভাবে ফেসবুক চালাবে? আমাদেরটা কিন্তু চলবে, আমাদের ব্যাকআপও আছে, আমাদের এখানে কারেন্ট চলে গেছে, আপনারা চালাইতে পারবেন। আপনাদের নিয়ে আমরা চিন্তিত। আর দুর্ভিক্ষ নাই বলতেছেন, এইখানেও কিন্তু আপনার মতো এক দর্শকই লিখেছে অলরেডি দুর্ভিক্ষ চলতেছে। বলেন তো দেখি, মৌলবীদের আগে তো 5 বেলা দাওয়াত দিত, এখন কয় বেলা দেয়? বুকে হাত দিয়ে বলেন যে মৌলবী সাহেবেদের আয় কমছে না বাড়ছে? বুকে হাত দিয়ে বলেন যে 1 টাকা কেউ ইনভেস্ট করছে কিনা বিদেশ থেকে এসে? বিদেশ তো বহুদূর, মক্কা বহুদূর। আপনার যে জামাতিদের 6টা ব্যাংক, আর কত টাকা তাদের জাকাত মধ্যপ্রাচ্যের, কয়টা ফ্যাক্টরি বানাইছেন? একটা ফ্যাক্টরিতে বিনিয়োগ করেছেন? করেন নাই। কারণ কি? কারণ আপনারা জানেন যে বাংলাদেশ দুর্ভিক্ষে যাবে, দুর্ভিক্ষের ভিতর দিয়ে যাবে। এটা আমরাও চাই না, কবিবরের মতো বলি, আমিও দুর্ভিক্ষ চাই না। আমি ভেবেছিলাম বাংলাদেশে একটি কোনো না কোনো ভাবে যদি সকল নির্বাচন হয়ে যায়, দুর্ভিক্ষ থেকে আমরা বাঁচবো। কিন্তু আমরা এখন দেখতেছি না, এই ইউনূস সাহেব তো বড় মিয়া,
তার ভাতিজা সুবহানাল্লাহ। মানে এই দেশটা আবার দুর্ভিক্ষের দিকে যাচ্ছে। আমি বক্তব্যটা একটু বড় হয়ে গেছে, কারণ হলো যে ভিন্ন বিষয় অবতারণা করতে হয়েছিল। এই দেশে দুর্ভিক্ষ, মানুষের আয় নাই, রোজগার নাই, কোম্পানি নতুন করে গড়ার দরকার নাই, যেগুলো চালু আছে সেগুলো বন্ধ হচ্ছে, আপনার চোখে সেগুলো দেখে না? আপনি কি জানেন যে বাংলাদেশে কত মানুষ এই 18 মাস আর এই 1.5 মাস, 19 আর 19.5 মাসে কতজন বেকার হয়েছে? সেই ডাটা আপনার আব্বাদের গিয়ে জিজ্ঞেস করেন যে কত মানুষ বেকার হয়েছে। ভাই, চাউলের দোকানদার, ডাউলের দোকানদার, কসাই, মুসি, মেথর, সবার সাথে মাশাআল্লাহ শেখপুরি সাহেবের কথা হয়। এমনকি মসজিদের খাদেম আছে, সেই হিসেবে আবার মুহাদ্দিসের দুই একজনের সাথে কথা হয়, বিএনপির দুই একজনের সাথে কথা হয়। আওয়ামী লীগ তো সব পলাতক, আর আওয়ামী লীগের লোক তো ফোন দিলে চিনে না, কারণ পাইছেন যদি টাকা পয়সা চাই বসি, তারা আবার ফোন দিলে চিনে না। তো বিএনপির নেতারা ফোন দিলে ধরে, জামাতের নেতারা ফোন দিলে ধরে, তারাদেরও কিন্তু বলার সাহস পায় না দেশ ভালো আছে। যার গরু সেই যদি কয় পান যা, তাহলে আপনি এখানে এসে যখন বলেন যে দেশে দুর্ভিক্ষ চলতেছে না, এগুলা ফাইজলামি আমাদের সাথে করতে আইছেন আপনি। আমি তো চ্যালেঞ্জ, আমি 6 মাস যাবত চ্যালেঞ্জ দিয়ে আসতেছি, জামাত বা বিএনপি করে, এমনকি পেয়ারা পাকিস্তানি তীব্র ভারত বিরোধী, তীব্র আওয়ামী লীগ বিরোধী লোকটাকে আইনা আমার চ্যানেল, এই 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 যে কাশেম চাচার ভাতিজার চ্যানেল 69, শুধু মুখে আপনি বলেন যে আপনি, আপনার ব্যবসাটা ভালো চলতেছে, আমি কিছু বলবো না, কবি বড় কিছু বলবে না, এই যে আমাদের উপস্থাপক কিছু বলবে না, শুধু দেখবেন পাবলিক নিচে কি কি ভাবে আপনার হাদি করে দেয়, সবকিছু একটু পরেই দেখতে পারবেন। আমরা কিছুই বলবো না, আপনি শুধু এসে বলেন পুরান ঢাকার জামাতি, মিরপুরের জামাতি, তারপর যাত্রাবাড়ির হেফাজতি, সামরানাই পীরের বা বিএনপির কোন নেতা শুধু এসে বলেন আপনার ব্যবসা ভালো চলে। ধন্যবাদ। জি জি, ধন্যবাদ 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 ফরিদ ভাই। এই যে দুর্ভিক্ষের প্রথম লক্ষণ হচ্ছে জ্বালানি সংকট, এই যে দুলাল মিয়া বলে দিয়েছে আসল কথা, যে দুর্ভিক্ষের প্রথম লক্ষণ ফরিদ ভাইয়ের মতো ভিলেন বাংলাদেশের প্রতি ঘরে ঘরে দরকার। কোন সেন্সে বললেন ভাইজান? ফরিদ ভাইয়ের মতো একজন, ফরিদ ভাই একজন মন্ত্রী বলেছে জনগণকে কষ্ট করতে হবে, আপনি বলেন আমরা কষ্ট করব কেন, আমরা তো সুখেই ছিলাম। জি জি, ধন্যবাদ। কমেন্টস আসছে, অনেকে অনেক কথা বলেছেন, অনেক কথা বলছেন, আমরা সেদিকে যাব। জি, ভাগ্যিস ওই মন্ত্রী ইউনুস কাকার মতো বলে নাই আমার কথা শুনতে হবে, নইলে কিন্তু আমি চলে যাব। ভাগ্যিস ওই মন্ত্রী এটা বলে নাই। দেখ, ইউনুসের কথা উঠাইলে তো আবার রাত দিন থাকবে না, সেই আরেক জিনিস যে ছারখার করে দিয়েছে বাংলাদেশকে। প্রথম আলো থেকে পড়ছি, মাসে 70,000 টাকা যাতায়াত ভাড়া পান সংসদ সদস্যরা, তারপরও গাড়ি নিয়ে প্রশ্ন। ঠিক আছে, 70,000 টাকা যাতায়াত ভাড়া পায়, তারপরও হাসান আব্দুল্লাহরা গাড়ি চাইতেছে এখন। নৌ অবরোধ খোলার পথে বাধা। আচ্ছা ঠিক আছে, আমি ওই দিকে যাচ্ছি না। ভারত থেকে পাইপলাইনে আরো 7,000 টন ডিজেল আসছে। ভারত থেকে পাইপলাইনে আরো 7,000 টন ডিজেল আসছে। জি, কবি আপনার কাছে এবার যাই, এবার আপনি বলুন। প্রথমত ভারত থেকে আবারও ডিজেল আসছে, এই ডিজেল দিয়ে তো গাড়ি চলবে না, চলবে না এগুলা, ডিজেল দিয়ে কোনো মেশিনও চলবে না, এবং যারা চালাবে তাদের কিন্তু দোজখে যেতে হবে। হুজুরা তো চালাবেই না। এবং বিএনপির যারা শাড়ি পুড়িয়েছিলেন, যারা ভারতের সব পণ্য বর্জন করার ডাক দিয়েছিলেন, তারা এখন কি করবে আমি বুঝে উঠতে পারছি না। মুখ লুকাবে কোথায়? এনিওয়ে, এই তেল কোথায় ব্যবহার করবো আমিও চিন্তিত। ফরিদের কাছে যদি পরে আসবো, আপনি সে বলুন। আপনি ফরিদ ভাই স্ট্রং বক্তব্য রেখেছেন। দুর্ভিক্ষ আমরা চাই না, কিন্তু একজন ভদ্রলোক যখন ক্ষুদ্র ব্যবসায়ী দাঁড়িয়ে বলেন যে আমাকে বিষ দেন বা এমন একটা ওষুধ দেন, সেটা আমি খাই এবং আমার ফ্যামিলির সবাইকে খাওয়াই, একসাথে মারা যাই, একসাথে সুইসাইড করি, কারণ আমি মারা গেলে ওরা যে ধুকে ধুকে মরবে ওটা আমি চাই না। একজন গরিব মানুষের কথা আপনারা কি সেগুলো শুনতে পান? কালকে আমার এক বন্ধু, স্থানীয় ছোট ভাইয়ের মতো, আমাকে বললো যে, লিখছে যে হাসান ভাই এতদিন আপনাকে বলিনি, 1.5 বছর আমি বেতন পাই না, এবং অতি সম্প্রতি সেই ধুকে ধুকে চলা সে চাকরিটাও চলে গেল। এখন ছেলে মেয়ে নিয়ে কিভাবে বাঁচবো? 1-2 জনের কথা না ভাই, আপনি একটু খুঁজে দেখেন যে কত মানুষের, এই যে আপনি বললেন যে কথা, কত মানুষের চাকরি চলে গেছে। শুধু দেখুন, এই 5ই আগস্টের পরে যতগুলি প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া হয়েছে, আমি তো আসলে যখন 5ই আগস্টের আগেই আন্দোলন দেখছিলাম, তখন আমার শুধু মনে হচ্ছিল যে এই এত বড় ইকোনমি ধ্বংস হয়ে যাচ্ছে, এত বড় ইকোনমি ধ্বংস হয়ে যাচ্ছে। ইউনূস এসে কি করলেন? তিনি এসে সেই ইকোনমিকে আরো যাতে 12টা বাজানো যায়, সব
মানে ওই শত্রু সম্পত্তি বলে যেমন দখল করা হয়, হ্যাঁ, আওয়ামী লীগের লোকজনের বলে সব পুড়ায় দাও, সব পুড়িয়ে দাও, সব পুড়িয়ে দাও, উনি কিছুই দেখবেন না। ইকোনমিটা থাকবে কোত্থেকে? এই সরকার এসে কি করলো? ইলেকট্রিসিটি নাই, তাহলে মার্কেট চলবে 6টা পর্যন্ত। টাকা পয়সার লেনদেন না হলে ইকোনমি চলবে কি করে? দেশে দুর্ভিক্ষ হবে না কেন আমাকে বলেন। তারপরে কি করলেন? স্কুল 3 দিন চলবে, 3 দিন বাসায় বসে হবে। ভাইরে, এই কাজগুলি আপনারা কেন করছেন? এই কাজগুলি করছেন কারণ আপনারা সামাল দিতে পারছেন না। আপনারা জাপানের কাছে টাকা চাচ্ছেন কেন? সামাল দিতে পারছেন না। এবং এমন চুক্তি করেছেন, যদি 5 টাকায় কোনো একটা জিনিস আপনি কিনতে পারেন, কিন্তু আপনার 10 টাকায় কিনতে হবে ওইটা। এবং এই যে এলএনজি, যেটা এই যে কাতারের সাথে দীর্ঘমেয়াদী চুক্তি সত্ত্বেও পিটার হাসের কোম্পানি থেকে এলএনজি ক্রয় ক্ষতি কত জানেন? $855 মিলিয়ন। বাংলাদেশের টাকায় হিসাব করেন ভাই। ফলত আমরা যেসব অ্যাপারেটাস দেখছি, যেসব অর্থনৈতিক, আমিও আমার মাইনর ছিল অর্থনীতি, আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ম্যাথে পড়তাম। আমি অর্থনীতি চর্চা করি না, কিন্তু অর্থের যোগান যদি সমাজে না থাকে, যদি মানুষ খেতে না পায়, যদি কৃষক ফসল উৎপাদন করতে না পারে, কৃষকের ভর্তুকি, আপনি যে সাইন করেছেন, কৃষককে ভর্তুকি দিতে পারবেন না। এবং আপনাকে ওটা অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। যে প্রতিষ্ঠান ভালো কাজ করছে তাকে ভর্তুকি দিতে পারবেন না, সে আরো ভালো করুক, আপনি সেটা করতে পারবেন না। দেখুন, যে পিশাচ ইউনূস আমি বলি, পিশাচ যে বলি, এই পিশাচ দেশটাকে তো ধ্বংস করে দিয়ে গেছে। এখন বাকি আছে, আমরা চাই না দুর্ভিক্ষ হোক, আপনারা সেই মেজার নেন যাতে, দেখুন শেখ হাসিনার খাদ্য গোদাম থেকে চাল এখনো দেওয়া হচ্ছে, এবং ওইখানে কি বলে একটা ওই যে সিল মারা ছিল, ওই সিলের উপরে। কবিবর আপনাকে একটু থামাতে হচ্ছে, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি 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 ক্ষমা প্রার্থী আপনাদের দুজনের কাছে। ভাই, বলা হয়েছে যিনি সারাদিন কেসিগেটের ভিতরে থাকতেন, রুহুল কবির রিজভী, তাকে নিয়ে ট্রল করছে। যিনি ভারতের তার ওয়াইফের শাড়ি, ব্লাউজ, বিছানার চাদর, তার নিজের চাদর আগুনে পোড়াইছে। আচ্ছা, এখন যে ভারতের তেল আসতেছে, এটা কোথায় পোড়াবে? আমি তো এটা বুঝে উঠতে পারতাছি না। এটা তো মাটির নিচ দিয়ে আসতেছে, এটা পোড়ানোর দরকার নেই, এটা নিচ দিয়ে আসতেছে। ঠিক আছে, না, এটা পোড়ানো যাবে না। উনি আবার বলেছেন যে আগের সরকারের আমলে, মানে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে নাকি আরো বেশি ইলেকট্রিসিটি যেত। তখন আরেকজন লিখছে তখন যেত, এখন আসে, এখন দিনে দিনে অনেকবার আসে। ওই যে আমাদের রিজভী সাহেব বলেছে, কেচিগেট রিজভী সাহেব বলেছে যে জনগণের চাপে তেলের দাম বাড়ানো হয়েছে। হ্যাঁ, জনগণের ইচ্ছায় তেলের দাম বাড়ানো হয়েছে। কেসিগেট সাহেব যে যাই হোক, কেসিগেট সাহেব নাকি এখন একটা ভালো পদ পাইছেন, এটা আমরা অভিনন্দন জানাই। ঠিক আছে, তবে তার বয়ানবাজি এগুলো একটু কমাক এখন, তাহলে একটু মোটামুটি ভালো থাকবে। অহেতুক এগুলো চাপাবাজি না করে এখন একটু দেখুক, যাতে মানুষ তাকে মনে রাখে, তার যে কেসিগেট উপাধি সেটা কিভাবে পরিবর্তন করা যায় সেদিকে তার মনোযোগী হওয়া উচিত আর কি, আমার মনে হয়। আমাদের দর্শকরা বেজায় রসিক, এমন কিছু বলে আমাদের উপস্থাপক হাসি বন্ধই করতে পারে না। ভাই, এগুলো কিভাবে না, শিলং সালাউদ্দিন এটা ছাড়া তো শিলংয়ে ছিলেন। দর্শকদের ধন্যবাদ যে কাশেম চাচার ভাতিজা জনগণকে আশা, সেই কাশেম চাচার ভাতিজাকে আপনারা আসাইতে পারেন। স্যালুট এরকম আমাদের দর্শকদের। জি ভাই, যে ওই যে দর্শকদের মতামত জানছেন এখন। হ্যাঁ, আমি ইউনূস সাহেবকে এখানে ফরিদ ভাই একটু ক্লিয়ার করেন, ইউনূস সাহেব যে চুক্তিটা করেছে সেটার মধ্যেই তো দুর্ভিক্ষ লেখা আছে, এই প্রেক্ষিতে কিছু বলেন। ওই যে আমাদের কবিবর বললেন যে কৃষককে ভর্তুকি দিবে, তাও দেওয়া যাবে না, এই চুক্তিতে আছে। এখন আর ওই যে গোলামি না আজাদি, সে সিংহুয়ামেরা নাই, আবার ইনসাফ গোলামি আজাদির বাঙ্গু মুমিনেরাও নাই। কারণ কি?
কারণ তাদের যত রাগ, যত ক্ষোভ, যত দুঃখ, যত কষ্ট, যত বেদনা, যত শরম, লজ্জা, ঘৃণা, ভয় সব হচ্ছে ভারতকে নিয়ে। এদের কথা হলো ভারত ছাড়া ওদের মায়েদের যদি অন্যদের কাছে আঙ্গা দেওয়া হয় কোনো সমস্যা নেই, তারা বলবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, নতুন নয়া বাজান পাইছি। কারণ চামরা নাইপির বলেছিল, চামরা নাইপির বলেছে